স্রোতের কাছ থেকে নীলুর অপরাধের কথা শুনে চমকে গেল রাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাই অনির্বাণের লেখা চিঠিটা পড়তে থাকে, যেখানে লেখা রয়েছে, আচ্ছা রাই, তোমাকে তো আমি বলেছিলাম যে তোমার আর সৌর্যর সাথে কতটা সম্পর্ক ছিল, কতটা ক্লোজ ছিলে তোমরা, কিন্তু তুমি বারবারই বলে গেছো তোমরা অতটাও ক্লোজ যায়নি যতটা আমি ভাবছিলাম। কিন্তু এখন আমি কি বলবো বলো, আমি যে হেরে গেলাম, আমি যে ঠকে গেছি, তুমি আমায় মিথ্যে বলেছো। এই কথাটা আমি কখনো ভুলতে পারবো না যে তুমি এইভাবে আমাকে ঠকিয়েছো। একজন প্রতারকের সাথে কোনোভাবেই সংসার করা যায় না, আমি তো পারবোই না, আমার পক্ষে সম্ভব না। আর এইসব শোনার পরে রায়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। রায় বুঝতেও পারে না কি করবে, কি তার করা উচিত। ভীষণ কাঁদতে থাকে আর বলে, কেন আমার সাথেই বারবার এমন হয়, কেন আমি বারবার হেরে যাই, সবাই আমাকে ভুল প্রমাণিত করে। আমি যে কি করে সত্যিটা প্রমাণ করব আমি জানি না, তবে আমি যে এরকম অন্যায় করিনি সেটা আমি প্রমাণ করে দেবই। আমি কিছুতেই নিজের হার মেনে নেব না। এর মধ্যেই নীলু তো জানার জন্য ব্যস্ত হয়ে গেছে রায়ের কি অবস্থা, রাই ওখানে কি করছে। বারবার করে একে ওকে বলে ফোন করার জন্য। তখনই নন্দিতা বলে, না না, এখন ফোন করা যাবে না। আরে এখন ওই বাড়িতেও গেছে, নতুন সংসার, ওর জীবনে কত কাজ, এখন এসব বলা যায় নাকি? তাই নীলু বলে, একটাবার ফোন করলে অসুবিধার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু নন্দিতা বলে, না না, ফোন টোন করার কোনো দরকার নেই, আমি তো বারণ করছি নাকি। এর মধ্যে বৌমণি বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে না হয় ফোন করব। রাই ফাঁকা হলে নিশ্চয়ই একবার আমাদেরকে ফোন করে জানাতো সবটা। তার মধ্যেই রাই ঠিক করে এই বাড়িতে থাকবে না, তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। রাস্তা থেকে আসার সময় বারবার করে একটা কথাই ভাবতে থাকে, নতুন সংসার শুরু করবে ভেবেছিল, জীবনটা নতুন করে শুরু করবে, কিন্তু নতুন করে শুরু হওয়ার আগেই জীবনটা শেষ হয়ে গেল। তাই রায়ের খুব মন খারাপ। এর মধ্যেই রাই চলে এসেছে, এসে দরজা টকটক করতে থাকে। আর তখন দরজা খুলে দিতেই নীলু দেখে রাই চলে এসেছে আর বলে, কিরে দিদি ভাই, তুই সবে সবে বিয়ে হলো আর এর মধ্যেই চলে এসেছিস? আর তখনই রাই বলে, হ্যাঁ, মা কোথায়? এর মধ্যেই নন্দিতা বলে, আমি তো এখানে, কি হয়েছে বল? কিরে তুই এরকম করছিস কেন? রাই তখন বলে, মা আমাকে এই বাড়িতে একটু থাকতে দেবে? আর এটা শোনার পর নন্দিতা পুরোই অবাক হয়ে যায় আর বলে, কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে তো আমরা সবাই থাকি, সে তুই থাকতেই পারিস, কিন্তু কি হয়েছে? তোর তো সবে সবে বিয়ে দিলাম। এর মধ্যেই রাই বলে, আমি আর ওই বাড়িতে যাব না, কোনোভাবেই না। মনে মনে নীলু ভাবতে থাকে, কেন জানি না দিদি ভাই, তোর এই ছটপটানিটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমার জীবনের একটা অদ্ভুত শান্তির দিন এসেছে। এটা দেখার পরেই সত্যি মনটা খুব শান্ত হয়ে গেল। এর মধ্যেই বৌমণি বলে, কিছু তো একটা হয়েছে, রাই তো এরকম করার মেয়ে না, কিন্তু কি হয়েছে সেটাই জানতে হবে। এরপরে রাই কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে যায়। নন্দিতা বলে, সবই আমার কপাল, আমার মেয়েগুলোর জীবনে সুখ নেই, কেন এরকম হচ্ছে বলো তো মিষ্টি? বৌমণি তখন বলে, মা নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে, এইরকমভাবে কপালের দোষ দেবেন না। কেউ যদি না থাকতে পারে তার মানে কপালে দোষ না, কোনো প্রবলেম হয়েছে বলেই হয়তো এরকমটা হচ্ছে। আপনি একটু শান্ত হন, দেখুন সবটা জানা যাবে, একটু শান্ত হন। এর মধ্যেই তখনই নীলু বলে, দিদিভাইয়ের কি হলো সেটা জানতে হলে তো অনির্বাণদাকে ফোন করতে হবে। কেন অনির্বাণদা এই জিনিসটা করলো? অনির্বাণদার কোনো খবরই তো পাচ্ছি না। তার মধ্যেই বৌমণি তখন বলে, হ্যাঁ মা, আপনি আর দেরি করবেন না, অনির্বাণকে ফোনটা করেই ফেলুন, দেখুন কি বলছে। রায়ের মন ঠিক হয়ে গেলে রায় ঠিক বলবে যে কি হয়েছে, কিন্তু তার আগে অনির্বাণের কথাটাও শোনাটা দরকার। এর মধ্যে অনির্বাণের সাথে কথা বলার চেষ্টা করছে শর্মী। অনেকবার ধরে ফোন করতে থাকে, কিন্তু কোনোবারই আর ফোন ধরছে না। তারপরেই ফোনটা ধরেছে অনির্বাণ আর বলে, কি হয়েছে বলতো? শর্মী তখন বলে, এই কুটিরা, তোর কি ব্যাপার স্যাপার বলতো? হ্যাঁ, ফুলসজ্জা রাত কাটতে না কাটতে কি হলো? শুনলাম কাল নাকি তুই রায়ের ঘরে ছিলিস না, সব ঠিক আছে তো? অনির্বাণ বলে, কিচ্ছু ঠিক নেই, শোন আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। শর্মী তখন বলে, আরে সে তুই থাক, কিন্তু কি হয়েছে সেটা তো বল। কিন্তু কোনোভাবেই কোনো কথা বলতে চায় না অনির্বাণ আর বলে, আমাকে একটু একা থাকতে দে বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই সোহিনী খুব চিন্তা করতে থাকে আর বলে, ছেলেটা যে কোথায় গেল, কি করছে, কি খাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না, ভালো লাগে না। বারবার বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করিস না, এই মেয়েটাকে বিয়ে করলে তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেটাই হলো, ও তো আমার কথা শুনতে চায় না, কিন্তু এখন তো হাড়ে হাড়ে বুঝবে আশা করি যে ওর মা ওর খারাপ চায় না, ওর মা ওর ভালোই চায়। তার মধ্যে শর্মী বলে, কুট্টিদার সাথে আমার মনে হয় কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছে রাইর, কিন্তু তাই বলে দুজন যদি দুদিকে চলে যায় তাহলে কি সমস্যার সলিউশন হয়? সোহিনী তখন বলে, রাখতো,
ওই মেয়েকে আমার এমনিতেই সহ্য হয় না, বড্ড বেহায়া মেয়ে একটা। ও বাড়ি থেকে গেছে, ভালোই হয়েছে, আমি এটাই চাইছিলাম যে ও চলে যাক। এর মধ্যেই অনির্বাণের বাবা বলে, সোহিনী শান্ত হও, কেন এত অস্থির হচ্ছ বলো তো? আর তখনই অনির্বাণের মা বলে, শান্ত হব কি করে? শান্ত হওয়ার মতন কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যেই রায় মনে মনে ভাবতে থাকে, অনির্বাণ চিঠিতে লিখেছিল, রায় তুমি চিন্তা করো না, তোমার যাবতীয় খরচা আমি দেব, কিন্তু আমি আর তুমি কোনোদিনও একসাথে সংসার করতে পারবো না, সেটা সম্ভব নয়। রায় এই কথাগুলো ভাবতে ভাবতেই কান্নাকাটি করতে থাকে। তখনই স্রোত চলে এসেছে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? বৌমণি তখন বলে, অনেক কিছুই হয়েছে, যেটা হবার কথা ছিল না। আর এটা শোনার পরেই মনে মনে খুব কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই স্রোত ভাবে কিছু তো একটা হয়েছে। এরপর রায় সবাইকে সবটা দেখা, বিশেষ করে বৌমণি আর স্রোতকে। আর তখনই স্রোত বলে, ছি 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 ছি, অনির্বাণদা এই কথাগুলো বিশ্বাস করলো কি করে? অনির্বাণদা এত ইন্টেলিজেন্ট একটা মানুষ, কি করে এই ভুলটা করলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। দিভাই তুই চিন্তা করিস না, আমি বলছি অনির্বাণদা সব সত্যি জানবে। অনির্বাণদা নিজে এসে তোর কাছে ক্ষমা চেয়ে তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তুই মিলিয়ে নিস আমার কথাটা, এটা হবেই হবে, আমি বলছি। আর তখনই মনে মনে একটা কথা ভাবতে থাকে রাই, যে অনির্বাণের আমার প্রতি বিশ্বাসই নেই, তাহলে ভালোবাসাটা কোথা থেকে থাকবে? বিশ্বাস যেখানে না থাকে সেখানে কি আদৌ ভালোবাসা থাকে? এর মধ্যেই নীলু তখন ভাবে, একবার যদি অনির্বাণদার কাছ থেকে সবটা শুনতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু কি করেই বা শুনবো? দিদিভাইয়ের যে অবস্থা। স্রোত তখন বলে, বৌমণি আমি ভাবতে পারছি না এরকমটা কে করতে পারলো। আর বৌমণি তখন বলে, রাই তুমি শিওর এরকম কিছু হয়নি? তখনই রাই বলে, বৌমণি তুমি আমাকে চেনো না? আর তখন বৌমণি বলে, না না আমি তোমাকে চিনি, আমি বলতে চাইছি যে ছবি দিয়ে এরকম কিছু করা যায় সেটা আমি জানতাম না। তখনই স্রোত বলে, আজকালকার দিনে সবই সম্ভব। আসলে কি বলো তো, মানুষ না আর মানুষ নেই, মানুষ এখন খুবই খারাপ হয়ে গেছে, একজন আরেকজনের সুখ সহ্য করতে পারে না, তাই তো এরকমটা হলো। আর তখনই বৌমণি বলে, কিন্তু কে করবে এটা? সৌর্য। ওকে দেখছিলাম বিয়েতেও অনেক বেশি কুল ছিল, সবাইকে ভালো করে কথা বলছিল সবার সাথে, কিন্তু তাই বলে পেটে পেটে এত? তখন রাই বলে, জানি না কে করেছে, কাউকে তো প্রমাণ ছাড়া দোষও দেওয়া যায় না। নীলু তখন এদিকে ঘরে রয়েছে, কিন্তু এদের কথা কিছুই শুনতে পাচ্ছে না। স্রোত বলে, আমার কিন্তু পুরোপুরি মেজদি ভাইকে সন্দেহ হয়, কারণ ও তোর বিয়েটা ভাঙতে চেয়েছিল, আর হতেই পারে যে ও এরকম কিছু করেছে। তখনই রাই বলে, কি বলছিস কি? তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? স্রোত তখন বলে, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি তা একদম ঠিকই বলেছি। কেন বলছি বলতো এই কথাটা? দেখ, ও এছাড়া আর কি করতে পারে? ও তো ঘর সংসার ভাঙার জন্য একদম রেডি থাকে। কিন্তু রাই তখন বলে, ও তো বিছানায় শুয়েছিল, আর বিছানায় শুয়ে শুয়ে এগুলোকে কখন করবে? তুই কি যে বলিস না। কিন্তু রাই এগুলোকে পাত্তা না দিলেও স্রোত বুঝতে পারে এগুলো নীলু ছাড়া অন্য কেউ করতে পারেই না।